বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং আমার ডানে রয়েছেন বাংলা দৈনিক সমকালের উপসম্পাদক মাহবুব আজিজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে একটু বুঝতে চাই যে সামগ্রিকভাবে দেশের যে পরিস্থিতি তার যে গতি প্রকৃতি সেটা কেমন দেখছেন আপনি? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনার অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান তৃতীয় মাত্রা যারা দেখছেন বিভিন্ন দেশ থেকে তাদেরকে আমার সচেতন সালাম, বিজ্ঞ সহ আলোচককে আমার শুভেচ্ছা। এক কথা যদি বলতে চাই, আমার কাছে খুব ভালো মনে হচ্ছে না। সব কিছু মিলিয়ে একটা অস্থিরতা, বিশ্বাস অবিশ্বাসের দোলাচল, রাষ্ট্রের ওপারে ষড়যন্ত্র, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণহীন, অবাধে দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, খুনি, ব্যাংক লুটেরা তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের গ্রেপ্তারের কোনো খবর নেই। যারা টাকা পাচার করেছে, ব্যাংক লুট করেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। একটা শ্বেতপত্র প্রকাশ হয়েছে, ভালো কথা। এখন এটা কোনভাবে বাস্তবায়ন করবে সেটারও কোনো রোডম্যাপ বা সেটার ব্যাপারে কোনো স্বচ্ছ আমার ধারণা আমার কাছে নেই। সব কিছু মিলে আমার কাছে সব কিছু অস্বচ্ছ। তবে দিন শেষে আমি বিশ্বাস করতে চাই যে সব কিছু অমনিষ্ঠা কেটে গিয়ে হয়তো সামনের দিকে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রা হয়তো আমরা সামনে এগিয়ে যেতে পারবো। এখন যে জিনিসটা হঠাৎ করে সমস্যা কিছু সৃষ্টি হবে সেটা হলো ভারত একেবারে উঠে পড়ে লেগেছে। আপনারা চিন্তা করেন, ত্রিপুরা বলেছে বাংলাদেশের সাথে তারা ব্যবসা করবে না। ভারতের ওখান থেকে বাংলাদেশের বর্ডারে তারা বাংলাদেশের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। এবং সবচেয়ে খারাপ দিক কোনটা এবং সবচেয়ে বেশি আমাদের জন্য উদ্বেগের বিষয় যে শেখ হাসিনার প্রশ্নে, সরকারের প্রশ্নে ভারতের সব দল এক হয়ে গিয়েছে। কি কংগ্রেসের রাহুল গান্ধী, কি বিজেপি, কি শান্তির, হ্যাঁ উনি টেকনিক্যালি বলছেন শান্তিরক্ষী বাহিনী নিয়োগ, এবং ওই যে উত্তর তার দক্ষিণ পূর্বে যেগুলি আছে সেভেন সিস্টার সেখানেও একই সাথে। তাহলে তো খুবই খারাপ জিনিস। বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটছে না, এমন কোনো ঘটনার সূচনা হয়নি যার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম একটা দায়িত্বশীল একজন নেত্রী বলতে পারে জাতিসংঘের শান্তি বাহিনী বা শান্তি মিশন এখানে ব্যবস্থা গ্রহণ করতে হবে তাদেরকে। এটা আমাদের দেশের জন্য টোটালি অমর্যাদাকর একটা ব্যাপার। এবং বিজেপির সাথে বা নরেন্দ্র মোদীর সাথে কংগ্রেসের অনেক ঝামেলা আছে। এখন অপোজিট সংগঠন একদম এর হলো বিপরীতভাবে তারা চলাফেরা করে। কিন্তু রাহুল গান্ধী যখন বলে ফেলে যে আমাদের ভারতের সেখানে যারা সমস্ত লোকজন ছিল তারা ফেল করলো কেন ঢাকার এই বিষয়টা নিয়ে, এটা তো তাদের এই কথা বলার তো কোনো এখানে যুক্তিকতা বা কোনো অধিকারও নেই। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি বাংলাদেশের পতিত প্রধানমন্ত্রী বলতে পারে, আক্ষেপ করে বলতে পারে আমার এত আদরে সমস্ত আমার গোয়েন্দা বাহিনী বিভিন্ন সংস্থা সৃষ্টি করেছিলাম, এই সমস্ত গোয়েন্দা সংস্থার মধ্যে ভিতরে আমি আমার বিশ্বস্ত লোকজনকে আমি সেখানে দায়িত্ব দিয়েছিলাম, তারপরেও আমি কেন জানলাম না, কেন বুঝলাম না, কেন আমাকে এভাবে পালিয়ে আসতে হলো, সে উনি করতে পারেন। ভারতে এই প্রশ্ন করতে, রাহুল গান্ধী এই প্রশ্ন পারেন না যে আমাদের ঢাকা যারা ছিল তারা এখন ফেল করলেন কী করে। তো এই বাংলাদেশের এই আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ভারত যেভাবে নাক গলাচ্ছে, মাথা ঘামাচ্ছে বলে নাক গলাচ্ছে, এটা আমাদের জন্য শুধু না, এটা ভারতের জন্য লজ্জার বিষয়ে দাঁড়াবে বলে আমি একদিন মনে করি। কারণ এমনিতে ভারতের বোঝা উচিত তার পাশে কোন রাষ্ট্র তার পক্ষে নেয়। একটা অনেক ধনী লোক, তার পাশের সমস্ত বাসিন্দা তারা তাকে খারাপ বলে, কৃপণ বলে, খারাপ মানুষ বলে, আর যদি অসামাজিক লোক বলে, তার ওই ধনী থাকার কোনো যুক্তি নেই। ভারত এত বড় একটা দেশ, তারা শক্তিশালী একটা দেশ, তার প্রতিবেশী একজনও তাকে ভালো বলছে না। এটা তারপরে ভারতেরকে বোঝা উচিত না। একটা জিনিস ভারতের পাশাপাশি ভাবা উচিত যে ভারত অনেক বড় দেশ, 150 কোটি মানুষ, তাদের অনেক বড় সীমানা, অনেক সেনাবাহিনী, অনেক কিছু তাদের আছে। বাংলাদেশ সেই জন্য খুবই ছোট, দেশটা ছোট কিন্তু জনসংখ্যা তো কম না। এখানে 16 কোটির উপরে এখানে জনসংখ্যা। এই 16 কোটি জনসংখ্যার সাথে তারা যে ব্যবহারটা করছে এখন, যেটা ইদানিং যারা
এমনিতে মানুষ ভারত বিদেশি হয়ে গেছে বিগত সরকারকে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষকে ভোট দিতে দেওয়ার না দেওয়ার যে ব্যবস্থা ভারতের উদ্যোগেই কংগ্রেস তখন শুরু করেছিল এবং সেখানে আপনার সেই সময় কংগ্রেসের ন্যাক্কারজনক ভূমিকা ছিল, সেই ভূমিকার কারণে আমরা ব্যথিত হয়েছে এবং তার পরবর্তী সময় কংগ্রেস যখন পরাজিত হয়েছে তখন আমরা কিন্তু ওই যে শত্রু দ্বারা যদি পতিত হয় তখন যখন আনন্দ লাগে, আমাদের একটা আনন্দ লেগেছিল যে কংগ্রেস ধরাশায়ী হয়েছে এর কাছে, বিজেপির কাছে। কিন্তু বিজেপি ক্ষমতা এসে পরে একই ব্যবহার করেছে। তো আমার কথা হলো যে বাংলাদেশের ব্যাপারে ভারতের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে কোনো দলের সাথে না, কোনো দলীয় সরকারের সাথে না, জনগণ যা চায়, জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধি বা জনগণের পক্ষে ভারতের কথা বলা উচিত। সমস্ত জনগোষ্ঠীকে বিপরীত দিকে ঠেলে দিয়ে ভারত বিরোধী করে দিয়ে এটা তো খুবই খারাপ। আপনার প্রধান উদ্বেগের জায়গা সেই এবং দেখেন বলার জানেন ওখান থেকে বলছে কি যে প্রতিদিন আমাদের শত শত আমাদের হিন্দুদেরকে মারা হচ্ছে, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, তাদেরকে বাড়িছাড়া করা হচ্ছে এবং এমনও বলা হচ্ছে যে আপনারা ওখানে মিষ্টি বানাবেন না, আপনারা ওখানে চুল কাটবেন না, ওখানে আপনারা জুতা সেলাই করবেন না। মানে এটা একটা অদ্ভুত একটা, এই সময় এসে এই ধরনের কথা শোনা, এটা তো আসলে কানের ভিতরে শুনতে তো কষ্ট লাগে। তো এটা আমাদের উদ্বেগের বিষয়, অবশ্যই উদ্বেগের বিষয়। তো এই জন্য আমি বলবো ভারতের প্রতি আহ্বান থাকবে যে না, এগুলো না বলে সৎ প্রতিবেশী আচরণ করলে সেটা বহির্বিশ্বে তার সম্মানিত হবে। বাংলাদেশকে নিয়ে বেশি যদি খেলতে যায় তো সেই খেলা হয়তো আপনি বলতে পারেন আমি বড় কথা বলছি, বেশি কথা বলছি, তা না। বাংলাদেশকে খেলতে গেলে তারা নিজেরা কিন্তু খেসারত তাদেরকে কিন্তু দিতে হবে। জি, মিস্টার মাহবুব আজিজ, অভ্যুত্থানোত্তর পরিস্থিতি কেমন দেখছেন এবং সরকারের পারফরমেন্স, জনগণের অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর ভূমিকা, মিস্টার হাবিব একটা বিশেষ জায়গায় ফোকাস করবার চেষ্টা করেছেন, সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ, শুভেচ্ছা। আসলে আমি ভাইয়ের কথার সূত্র ধরেই দুটো প্রসঙ্গে শুরুতে বলতে চাই। বাংলাদেশের রাজনীতির যে দুর্বৃত্তায়ন, তারই প্রমাণ এই সাম্প্রতিক উনি যেগুলো বললেন সবই। কেন ভারত এত হাহাকার করছে, কেন তারা যে ধরনের আচরণগুলো করছে মনে হচ্ছে যেন তাদের একটা বিরাট সর্বনাশ হয়ে গেছে। এই কারণটি হচ্ছে যে গত যে ১.৫ দশকের যে আওয়ামী রাজনীতি, একদম নত জানু যে ভারত নীতিটা ছিল, এটা তারা এখানে হারিয়ে ফেলছে। এই যেই ভাবনাটি ভারতের, সেখান থেকেই আসছে এই মিডিয়ার অপপ্রচার এবং তাদের নানান রকম কথাবার্তা। আপনার মিডিয়া দেখলে, ভারতীয় মিডিয়া দেখলে তো মনে হচ্ছে যে এখানে ম্যাসাকার হয়ে যাচ্ছে প্রতিদিন। তারা, আমি নাম উল্লেখ করতে চাই না, ভারতীয় বেশ কয়েকটি চ্যানেল এমনভাবে বাংলাদেশের অখণ্ডতা নিয়ে তারা নানা রকম কথাবার্তা বলছে। এখন তারপর ধরেন তারা বলছে যে আমাদের যে চিন্ময় কৃষ্ণ দাস, তার যে গ্রেফতার হলো, ভদ্রলোক গ্রেফতার হলেন, এটা নিয়ে তারা নানান রকম কথাবার্তা বলছে। সরকারি পর্যায়ে থেকেও কথাবার্তা এসছে। তো জুলাই আগস্টে যে আওয়ামী পুলিশের গুলিতে লাশের স্তূপ পড়ে গেল ঢাকার রাজপথে, একটি উদ্বেগ, একটি দুঃখ প্রকাশকে আমরা ভারত থেকে দেখেছি। এতগুলো মানুষের প্রাণ, তাদের কোনো ভারতের কোথাও কোথাও ছাত্ররা কিন্তু সংহতি প্রকাশ করেছে। ভারতীয় কর্তৃপক্ষের কথা বলেন, ছাত্ররা তো এখনো কিন্তু খুব যে বাংলাদেশ বিরোধী দেখাচ্ছে তা কিন্তু না। ঘটনা কিন্তু ঘটছে মিডিয়ায় এবং সরকারি মহলে। আপনি পররাষ্ট্রমন্ত্রী লোকসভায় 5টি প্রশ্নের উত্তরে বলেছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হচ্ছে এগুলো মিডিয়ার অতিরঞ্জন নয়, আমরা খুব খেয়াল করছি বাংলাদেশে কি হচ্ছে, আমরা প্রতিবাদ জানিয়েছি। এটা লোকসভায় বলেছেন। তাদের মুখপত্র বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে আমরা খুবই উদ্বিগ্ন বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচারের ক্ষেত্রে। এই বিষয়গুলো আমরা একটু সামনে ভাবতে পারি। তাদের কোনো রকম ভ্রুক্ষেপ আমরা দেখি নাই কিন্তু জুলাই আগস্টে। এখন দুই একটা ঘটনা নিয়ে, এই ধরনের ঘটনা কি গত 1.5 দশকে ঘটেনি? সংখ্যালঘুদের উপরে অত্যাচার, তখন কি আমরা ভারতের কোনো প্রতিক্রিয়া দেখেছি? দেখিনি। কিন্তু এখন তারা এত সরব কেন? আর বাংলাদেশের হিন্দুদের বা সংখ্যালঘুদের দেখভালের দায়িত্ব কি ভারতের? তাহলে কি ভারতের সংখ্যালঘু বা মুসলিমদের দেখভালের দায়িত্ব কি বাংলাদেশের?
এগুলো তো হতে পারে না, অসঙ্গতিপূর্ণ কথাবার্তা এগুলো। তো তার মানে এই পুরো বিষয়টার মধ্যে আসলে একটি রাজনীতি আছে, এবং সেই রাজনীতিতেই গত 1.5 দশকের যে নতজানু আমাদের নীতি, সেই জায়গা থেকে, এবং সেটা হয়েছে ভোটারবিহীন যে নির্বাচন পরপর 3বার আওয়ামী লীগ করলো, সেই 3বারের নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন করবার যে ফল এই গণ অভ্যুত্থান, এবং তার পরবর্তীতে যে বিষয়গুলো এসছে, এগুলো আমি মনে করি না যে খুব বিচলিত হবার মতো, যে এখানে যেই সমস্যাগুলো এখন দেখা যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের আওতায়, এগুলো খুব বেশি বিচলিত হওয়ার মতো নয়। কারণ যে গণঅভ্যুত্থানটি ঘটে গেছে আমাদের দেশে, এটা অনেক বড় একটি ঘটনা। আপনি অন্যান্য দেশে যদি এই গণ অভ্যুত্থানগুলো দেখেন, তাহলে দেখবেন যে তারপরে কিন্তু অনেক বড় ধরনের বিপর্যয় দেখা যায়। সেই বিপর্যয় যে এখানে দেখা যাবে না আমরা জোর গলায় বলতে পারি না, হতে পারে এখানেও আরও অনেক বড় ধরনের বিপর্যয় সামনে আসতে পারে। সেক্ষেত্রে আমাদের সতর্ক থাকা উচিত। এবং আমরা নিজেদের মধ্যেই দেখছি নানান রকম পরস্পরকে অভিযোগ করা হচ্ছে, নানান ধরনের মব ক্রিয়েট করা হচ্ছে, বিচার সালিশ নিজেরাই করে ফেলা হচ্ছে, অনেক ধরনের দাবি দাওয়া ছাত্ররা উত্থাপন করছেন, এই ব্যাপারেও তাদের একটু বিবেচক হওয়া উচিত। দেখলাম যে 3 দিনের মধ্যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে দিতে হবে, না হলে আবার 72 ঘন্টা পর তারা বসে যাবে। নানান জায়গায় ছাত্ররা বসে যাচ্ছে, এটাও কিন্তু গণ অভ্যুত্থানেরই একটা উত্তাপ। কিন্তু এই উত্তাপগুলোকে কিভাবে আরেকটু সংহত করা যায়, যেমন আমরা ডক্টর ইউনূসের মুখে সারা বিশ্বজুড়ে আমরা শুনেছি যে ছাত্রদের কেন তো সবাইকে চাকরি করতে হবে, তাদেরকে উদ্যোক্তা হতে হবে। কিন্তু ডক্টর ইউনূস যখন দায়িত্বটা নিলেন, প্রবল প্রত্যাশা ছিল আমাদের সকলেরই যে তিনি এই কথাটি বাংলাদেশের তরুণদের উদ্দেশ্যে বলবেন। আমরা কিন্তু এখনও শুনিনি যে তরুণদের জন্য কোনো উদ্যোগ আয়োজন, বা তাদের যারা আহত বা নিহত হয়নি, যে বিপুল শক্তি, এই তারুণ্যের শক্তিটাকে কি করে আরেকটু ইতিবাচক কোনো কাজে ব্যস্ত রাখা যায়, সেটা কিন্তু তাদের বের করা উচিত। কাজে এই সব কিছু মিলিয়ে এখন আমরা আসলে একটা খুব সন্ধিক্ষণে আছি। আপনার প্রশ্নের উত্তরে বলা যায় এই সন্ধিক্ষণটি ইতিবাচকভাবে আমরা দেখতে চাই, এবং সেই ইতিবাচকটা আসলে আমাদের অনেক স্বপ্নে ভরা, যে আমরা ভোট দিতে পারবো এবং আমরা কথা বলতে পারবো, এবং একটি মানে রুদ্ধশ্বাস পরিস্থিতি ছিল, সেখান থেকে মুক্তি পেয়ে মানুষ আসলে তার জীবনযাপনটি করতে পারবে। শাহাবুর রহমান হাবিব, জি, কিছু প্রসঙ্গ টানলেন মাহবুব আজিজ, এবং আমরা এটা লক্ষ্য করছি যে যারা একসাথে ছিলেন তারা আসলে একসঙ্গে এখন আর সেই অর্থে নেই, এবং পারস্পরিক বিরোধগুলো প্রকাশিত হচ্ছে। আমরা একদিক থেকে ভারতের দিক থেকে কি হচ্ছে সেটা বলছি বটে, কিন্তু আমাদের ভেতর থেকেও অনেককে নানাভাবে নানা কথার মধ্য দিয়ে উস্কানিমূলক আচরণ বা উগ্রতা প্রকাশ করবার একটা চেষ্টাও কিন্তু আমরা নানা মহল থেকে দেখতে পাচ্ছি। শোনেন, এটা সৃষ্টি হয়েছে সরকারের দুর্বলতা আর প্রধান উপদেষ্টার ভুলের খেসারত। আমি এইভাবে বলবো, এই আন্দোলনটাকে দীর্ঘ 70.5 বছর ধরে কিন্তু আমরা করেছি ভোটের জন্য, এই যে বৈষম্যের জন্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গুম খুন অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে। এখন প্রধান উপদেষ্টা যখন 1 2জনকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই জাতিসংঘের মিটিংয়ে দেখিয়ে দেন যে মাস্টার মাইন্ড, উনি তো ভাগ করে দিলেন। এতদিনের নির্যাতিত মানুষের কথা উনি বললেন না। ম্যাডাম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নির্যাতন হচ্ছেন, তার বিরুদ্ধে মিথ্যা সাজা দিয়ে তাকে চিকিৎসা দিতে পাঠালেন না, সে কথা উনি ভুলে গেলেন, বললেন না। অথচ ওনার যখন নোবেল বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগ তখন ঘোর বিরোধিতা করেছিল, তাকে সুদখোর ঘুষখোর নানানভাবে চিত্রিত করেছিল। বিএনপি তখন তাকে বুক দিয়ে আগলিয়ে রেখেছিল। আজকে না হয় উনি দেশের প্রধান উপদেষ্টা, সেদিন কি ছিলেন উনি? এই তো কয়দিন আগে, 4 মাস আগে সশস্ত্র বাহিনী দিবসেতে প্রধান উপদেষ্টা, সেটা তো এইবার তো পানি ঘোলা হয়ে আসার পরে তো এটা হচ্ছে। যখন এই 4 মাস আগেও যখন ওনার বিরুদ্ধে মামলা দিয়ে ওনার কর্মচারীদের দিকে মামলা করিয়ে একের পর এক ওনাকে 7 তলা 8 তলাতে পায়ে হেঁটে উঠানো হয়েছে লিফট ব্যবহার করতে না দিয়ে, তখনও কিন্তু বিএনপি তার পাশে দাঁড়িয়েছিল, আইনজীবী তার পাশে দাঁড়িয়েছিল। উনি কিন্তু আপনি কি চান, আপনি কি মনে করেন যে প্রধান উপদেষ্টা যে ধরনের সরকারের নেতৃত্ব দিচ্ছেন সেখানে তিনি এসে কোনো দলের পাশে কোনো দলের দাঁড়াবেন? সব দলের পাশে দাঁড়ান, সব দলকে আপনি স্বীকার করেন। আমার দল বেশি মারা গেছে, আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের 2700 ছেলে মারা গেছেন। আমাদের এক দলে আমাদের 2700 মারা গেছে। ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, কৃষক দল, বিভিন্ন পর্যায়ের আমাদের 5-7 হাজার মানুষ আমাদের গ্রেপ্তার হয়েছিল
এই বৈষম্য আন্দোলনের সময় জুনিয়র সাকিব দলের কয়েকজন মারা গেছে, মান্নাফার দলের কয়েকজন মারা গেছে, এরকম অনেকে যাদের ছোট দল তাদের 2-4 মারা গিয়েছে। সবাইকে বলতেন, সবার প্রতি বলতেন যে হ্যাঁ, উনি তো সেটা না করার কারণে, বেশি প্রাধান্য দেওয়ার কারণে আমি প্রথম দিনে বলছি যে এই সরকারের উচিত যে আমাদের সামনে দাবি দেওয়া নিয়ে আসার এখন কোনো সুযোগ নেই। আগে এতদিন আপনারা যেভাবে ছিলেন ওইভাবেই চলবে, আমরা আমাদের কিছু কাজ আছে, নির্বাচন দেবো, তারপরে আপনার দাবি দেওয়া নিয়ে আসবেন। তা না, কী হলো, সময়তে চলে গেল, কী বলে সচিবালয় চলে গেল, একদল মিছিল করে গিয়ে বললো অটো পাস দিতে হবে। বাবা, এই কোটা না মেধা, মেধা মেধা স্লোগান দিল তারা। আর এই স্লোগান উদ্বুদ্ধ হয়ে নর্থডাউন কলেজে সেটা রাস্তায় মিছিল করলো যে আমরা মেধার ভিত্তিতে চাকরি পাবো। বদলুন কে সরে হলি ফ্যামিলির হলিক্রসের মেয়েরা রাস্তায় নেমে আসলো, ভিকারুন্নসের মেয়েরা নেমে আসলো, রাস্তায় নেমে আসলো মেধার জন্য। আপনি গিয়ে এখানে হঠাৎ করে যায় কয়েকজন গিয়ে বললো যে না অটো দিতে হবে। তাহলে এই যে জেনারেশনে যে এই জেনারেশন কত তাদের অবস্থাটা কী? এর বিদেশে যাবে কীভাবে এদের পড়াশোনা হবে? যে স্লোগান দিলেন মেধা না কোটা না মেধা, মেধা মেধা, এখানে দেখ বললেন কি অটো না মেধা, অটো। এই যে করার পরে কী করলো, ওই দিনে আবার মেডিকেল টেকনোলজিস্টটা গিয়ে বললো যে আমাদের ডাক্তার লিখতে দিতে হবে। আচ্ছা দেখো, আমি ওই দিন বললাম ডাক্তাররা কালকে তো মিছিল বের করলো, আসল ডাক্তাররা পরদিন মিছিল বের করলো, হাজার ডাক্তার মিছিল বের করলো। আমি যদি যোগ করে বলেছিলাম পরের দিন যদি গিয়ে মেয়েরা বলে যে আমরা বিয়ে করবো, শ্বশুর বাড়ি আমরা যাবো না, বাপের বাড়ি থাকবো, তো বললাম ঠিক আছে। একেবারে দাবি দেওয়ার একটা শহরে পরিণত হলো। আজকে যে কথাটা হচ্ছে, তাহলে বিশৃঙ্খলা কোথা থেকে শুরু হলো? এখন ধরেন প্রত্যেকটা এখন এই সরকার হলো একটা অস্থায়ী একটা সরকার। এই সরকারের কাছে আপনি বিশ্ববিদ্যালয় 3 দিনের ভিতরে চাবেন, তারপরে আবার ওই এরা বলবে আমাদের বিশ্ববিদ্যালয় দিতে হবে। তাহলে এই যে হঠাৎ করে যে এই যে চাপটা বাড়বে, তা আপনি এটা কীভাবে আপনি সামাল দেবেন? কোথায় অর্থ পাবেন, কোথায় কী করবেন? ধৈর্য ধরেন, এখনই পেতে হবে, এখনই নিতে হবে, এটা তো কথা হলো না। তো আমরাই যদি এগুলি করি, তারপর যে জিনিসটা আমি বলছি সেটা খুব পরিষ্কার কথা বলি। এখানে কি মনে হয় আপনার যে রাজনৈতিক দলগুলো বা বিএনপির মতো বড় রাজনৈতিক দলের এখানে ভূমিকা রাখার আমরা কথা বলবার সুযোগ আছে? যে সুযোগ আছে, আমরা তো দায়িত্বশীল ভূমিকা পালন করছি। আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন না করতাম, তারেক রহমান যদি সঠিক জিনিসটা ধরতে না পারতেন, তাহলে দেশে এই কয়েকদিনের ভিতরে কত অস্থিরতা হতো তার হিসাব ছিল। কতভাবে উস্কানো হয়েছে আপনার এখানে, আমি বলে গেছিলাম, এখানে না ওখানে, আমি সেদিন অনুষ্ঠানটা ওই জায়গায় হয়েছিল আপনার কী বলে টু দ্য পয়েন্টে। যেমন ধরেন মতিউর রহমান মানুষ জমিনের, উনি কী বললেন রাষ্ট্রপতিকে দেখা করতে গেছেন কতদিন আগে, তার মিনিমাম 15-20 দিন আগে। আলাপচারিতায় উনি কথায় কথায় বলছে যে আমি একটা বইটা লিখবো, আমার কিছু তথ্য জানা দরকার। মহামান্য রাষ্ট্রপতি আপনাকে পদত্যাগপত্র কী লেখা ছিল? উনি বলছেন পদত্যাগপত্র আমার কাছে নেই, আমার দায়িত্বে কোনো প্রমাণ নেই। এটাকে ওনারা নিয়ে এসে বাইরে ছড়ান। রাষ্ট্রপতি বলেছে প্রধানমন্ত্রী পদত্যাগ করেনি, পদত্যাগের দলিল নেই। উনি পদত্যাগ পাবে কোথায়? পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রী? উনি তো পালিয়ে গেছেন। হ্যাঁ, পদত্যাগ করার প্রশ্নটাই এই প্রশ্নটা অবান্তর। পালিয়ে গেছেন, যিনি পালিয়ে যান তিনি পদত্যাগপত্র জমা দেন যান। রাষ্ট্রপতি সেদিন দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন, 3 বাহিনী প্রধানকে পিছনে রেখে, সাক্ষী রেখে উনি দেশের স্বার্থে অসত্য কথাটা বলেছিলেন। কি যে উনি পদত্যাগ করেছেন আমি জানি, আমার কাছে পদত্যাগপত্র আছে, এইটা উনি বলে দেশকে সেদিন রক্ষা করেছিলেন। তার ভিতরের খবর তো অনেকে জানে না, ভিতরে বহুত ধরনের ঘটনা ঘটতে যাচ্ছিল, উনি দেশটাকে সেখানে রক্ষা করেছেন। রাষ্ট্রপতির বিরুদ্ধে শুরু করলাম, ঠিক আছে রাষ্ট্রপতি আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত, হ্যাঁ অবশ্যই আওয়ামী লীগের নির্বাচিত, তার ক্ষেত্রে আপনি শপথ নিয়েছেন, আপনি আন্দোলন করলেন, সরকার পতন করলেন, আপনি বিপ্লবী সরকার করতেন, কোনো শপথনামা নাই। আমরা আমাদের ওপরে সরকার করে সব দল একাত্তর কেউ আন্দোলন করে সফল হয়নি, সবাই মিলিত করেছে। আমরা বিএনপির দায়িত্বশীল দল বলেই সে যা বলেছে দেশের ভিতরে শান্তি ফিরানোর জন্য, গণতন্ত্র ফিরানোর জন্য, একটা কথাও আমরা বলি নাই, একটা মানুষের নামও আমরা বলি নাই। যে বিএনপির শত শত মানুষ জীবন দিয়েছে, যে বিএনপির, আমরা কি বলেছি আমাকে উপদেষ্টা করতে হবে? প্রথমত ফাইনাল হয়ে গেছিল কি সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, উনি তত্ত্বাবধায়ক প্রধান, সবাই জানি আমরা। ছাত্ররা তখন বললো যে না আমাদের অন্য নাম আছে, আমরা চুপ হয়ে গেছি, সবাই চুপ হয়ে গেছে। তারা তখন ডক্টর ইউনূসের কথা বলেছে, আমরা সাদরে গ্রহণ করেছি। ওনারা যাদেরকে উপদেষ্টা করে আমরা একবার না করেছি,
একবারও তো না করে, বিএনপি দায়িত্বের ভূমিকা পালন করেই যাচ্ছে। জি। এবং এই যে সর্বশেষ এসে যে এই যে এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, এখন এক এক সময় এক একভাবে কথা বলা হচ্ছে। বিএনপিকে দেখে নেওয়া, বিএনপিকে বয়কট করার জন্য বলা হচ্ছে দেশের মানুষকে, বিএনপি আওয়ামী লীগের দালালি করতেছে, বিএনপি দালাল থেকে সরিয়ে না আসে তাহলে বিএনপির বিরুদ্ধে এই করবো, সে নানান কথাবার্তা। এগুলি তো ঐক্যের সুর না, অনৈক্যের সুর। তাই আমরা তো তাই বলে আমরা তো তাই বলে দায়িত্ব জ্ঞানহীন হতে পারি না। আমরা এইটুকু বলতে চাই, সবার বুঝ একরকম না। বিএনপি অনেক অনেক বড় দল, অনেক দায়িত্বশীল দল, তার মহাসচিব দায়িত্বশীল। আমি শেষ কথা বলতে চাই, আমাদের ভিতরে যদি এই রকম অনৈক্য চলতে থাকে আর ওপার থেকে যে ষড়যন্ত্র চলতে, দেশের ভিতরে যে ষড়যন্ত্র চলতে, আপনার দেশ থেকে 650 মানুষ সবচেয়ে নিরাপদ জায়গা, আমাদের বিশ্বাসের জায়গা, সেখানে থাকলো, সেখান থেকে সব চলে গেল। বাংলাদেশের বিজেপি এতগুলি আমাদের রাখা হয়েছে, বর্ডার গার্ড রাখা হয়েছে, সব চলে গেল। কোনো দায়িত্ব আপনার জবাব দিতে হবে না। এই মানুষগুলো গেল কী করে? এই খুনি, ডাকাত, লুটেরা কীভাবে গেল? এই জবাবকে আপনি দিতে হবে না আপনাকে? এই দিকে খেয়াল করেন, এখনও সব ঘুরে বেড়াচ্ছে। এমপির মধ্যে কয়জন ধরা পড়েছে? এখন দেশ সেই জায়গায় আসেনি, নিজেদের ভিতরে দ্বন্দ্ব ফাসাদ করার সময় কিন্তু আসেনি। শেষ কথা এটা বলবো, আমাদের কিন্তু আসে যায় না। 17.5 বছর আমরা যুদ্ধ করে আসছে, ইলেকট্রিক শক খেয়েছি, বারবার লাঠি পিটা খেয়েছি, হাসপাতালে গিয়েছি, টিয়ার সেল খেয়েছি, হাত গেছে, পা গেছে, জমি গেছে, টাকা গেছে, পয়সা গেছে। বেগম খালেদা জিয়া বিনা কারণে সাজা কেটেছে, চিকিৎসা নিতে পারেনি, তারেক রহমান দেশে আসতে পারেনি। আমাদের সব সহ্য আমাদের হয়ে গেছে। কিন্তু যদি কোনো ধরনের আমাদের অনৈক্যের কারণে যদি কিছু হয়, আজকে যারা ক্ষমতায় আছেন তারা কিন্তু সহ্য করতে পারবে না। তারা ইলেকট্রিক শক আপনারা খান নাই, লাঠি পিঠা আপনারা খান নাই, জেলে আপনারা যান নাই। তাই এই সমস্ত বাদ দিয়ে ঐক্য আরও কঠিনতর ঐক্য হতে হবে। সবচেয়ে বড় কোন জিনিসটা হতো, ওই দিনই যদি আমরা ন্যাশনাল গভর্নমেন্ট গঠন করতে, ধন্যবাদ। আজকের এই জিনিসটা আসতো না। মাহবুব আজিজ, আপনি মনে করেন কিনা অনৈক্যের সুর চারিদিকে, এবং সেটা যদি হয়ে থাকে তার আসলে দায় কাকে নিতে হবে, বা সরকারে যারা আছেন তারা কি নিজেরাও একসাথে এক সূত্রে বাঁধা আছেন কিনা, সেটা একটা প্রশ্ন। অনৈক্যের সুরের চেয়ে যেটা মনে করি যে রাজনৈতিক ব্যক্তিত্বদের কথা যখন আমরা শুনি, তখন কিন্তু পরিষ্কার বোঝা যায় যে আসলে আমাদের যে রাজনৈতিক যে ক্ষতগুলো আছে, এইগুলোই কিন্তু আমাদের এই গণ অভ্যুত্থানে বেরিয়ে এসেছে। কারণ তখন কিন্তু আমরা বিএনপির নেতাদের কাছ থেকে এইরকম বক্তব্য শুনি নাই। তখন আমরা দেখেছি যে শিবিরের ছাত্ররা লুকিয়ে তারা সমন্বয় পরিচয় বা নানান রকমভাবে তাদেরকে আন্দোলনে অংশগ্রহণ করতে হলো, এবং তারপর যে আন্দোলন শেষ হলো তখন তারা সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে বেরোচ্ছে এবং বলতেছে যে আমাদের এত এত মানুষ মারা গেছেন। প্রত্যেকে কিন্তু দাবি করছেন। তখন সেই দাবিগুলো হলো না কেন? যে আমি অমুক দলের, আমি তমুক দলের, সবার তাতে আন্দোলনটা হয়তো ক্ষতিগ্রস্ত হতো। কেন ক্ষতিগ্রস্ত হতো? তার মানে মানুষের বিশ্বাস নেই রাজনীতি? না, বিশ্বাসের জন্য না, যেটা হয়তো কোনো দলে, মানে সবার আন্দোলন থাকতো না, সেটা হয়তো বিএনপির আন্দোলন থাকতো বা জামাতের আন্দোলন হিসেবে থাকতো। তার মানে বিএনপি বা জামাতকে নেতা হিসেবে দেখতে চাচ্ছে না সাধারণ মানুষ? এই প্রশ্ন যদি আমি করি, কারণ ওনারা এত বছর ধরে আন্দোলন করে হাত পা চোখ হারিয়ে যখন কিছু করতে পারছিলেন না, তখন রোকেয়া হলের মেয়েরা যখন 16ই জুলাই, আপনার মনে আছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার শব্দটা ওই বলা যাচ্ছিল না, তখন তারা বেরিয়ে আসলো এবং 36 জুলাই পর্যন্ত ব্যাপারটা এগিয়ে নিয়ে গেল। তার মানে যেই ক্ষত চিহ্নগুলো ছিল, মানুষের কথা বলবার জায়গা ছিল না, এতবার আন্দোলন হলো, আমরা তখন বুঝেই গেছি যে মানুষ রাজনীতি বিমুখ হয়ে গেছে, কেউ কথা বলছে না, কেউ কোনো আন্দোলনে সাধারণ মধ্যবিত্তরা আসছে না। তখন কি করে সাধারণ মধ্যবিত্তরা এসে গেল, একদম ঢাকার চারিদিক থেকে বেরিয়ে গেল। তার মানে মানুষ একটা সপ্রাণ মঞ্চ খুঁজছিল, এরকম মনে হয়েছে আমাদের কারো কারো কাছে। এবং সেই জায়গাটিতে যদি আমরা থাকতে পারতাম আরও কিছুদিন, সেটাতে কিন্তু আমরা থাকতে পারছি না। এবং সেই কেন পারছি না, সেই জায়গাটাতে আসতে গেলে কিন্তু অনৈক্যের বিষয়টা আসে। এখন হতে পারে যে সরকারের কি উদ্দেশ্য সেটা তো আর আমরা জানি না। স্বাভাবিকভাবেই বিএনপি বা জামাত তো ক্ষমতা যেতে চাইবেই, তারা রাজনৈতিক দল, তারা নির্বাচন চাইবে। কিন্তু সেই নির্বাচন যদি একই পদ্ধতিতে খুব দ্রুত গতিতে হয়, আমরা তো 8 সালের 1/11-এর সময় নির্বাচন দেখলাম, সেই নির্বাচনটি মোটামুটি ভালোই ছিল। তারপরের নির্বাচনগুলো আর সেই অর্থে হয়নি। ঠিক এই কারণে বলা হচ্ছে যে কিছু সংস্কার প্রয়োজন, যাতে আরেকটি একনায়ক না আসে। এখন সেই একনায়কতন্ত্র কিভাবে থামানো যাবে, এইসব নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, কিন্তু মানুষের সামনে বিকল্প কোথায়? আমরা যেই জায়গাগুলো দেখেছি আওয়ামী লীগ দখল করেছিল, ঠিক সেই জায়গাগুলোই বিএনপি দখল করেছে। বাস স্ট্যান্ড,
হকার স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, আপনার ট্রাক স্ট্যান্ড, এমনকি নানান রকম সংগঠন, পেশাজীবী সংগঠনগুলোও জাস্ট মুখ বদল হয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে? আবার কি সেই আমরা দেখব যে একই সাথে আবার এক দল চলে গেল, 16-17 বছর ক্ষমতা থেকে বাইরে থাকলো, তারা আবার 16-17 বছর থাকবে এবং আবার মানুষ ভুলে যাবে, আবার সেই 16-17 বছর পরে একটা এইরকম অবস্থাটা থাকবে। সেই ক্ষেত্রে সাধারণ মানুষের অংশগ্রহণ, আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলনের কথাটা শুনলাম, এখন কিন্তু সরকারের কাছেও বৈষম্য বিরোধী আন্দোলনের কথাটা শুনি না। গণ অভ্যুত্থান ইত্যাদির কথা আসলেও বৈষম্য বিরোধী, যে মানুষে মানুষে এত বৈষম্য, মানুষের এই প্রান্তিক মানুষদের কথাবার্তা কি এসেছে কোথাও? যে এই প্রান্তিক মানুষগুলোর জন্য কি কথা, এতগুলো কমিশন করা হয়েছে, দরিদ্র মানুষের জন্য কি আদৌ কোনো কমিশন করা হয়েছে? তার মানে তারা রাষ্ট্রের কত শতাংশ মানুষ, তাদের কোনো রকম অংশগ্রহণ কি আমরা কোথাও দেখতে পাই? তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সকলেই ব্যস্ত হয়ে আছেন কী করে ক্ষমতায় যাবেন এবং নিজেদের লোকজনকে নিয়ে তারা দেশটি চালাবেন। এই প্রক্রিয়ায় চলে এসেছে এবং এই প্রক্রিয়ায় চলেতেও হয়তো থাকবে। সেই ক্ষেত্রে সাধারণ মানুষের অংশগ্রহণ কিন্তু রাষ্ট্রের কোথাও থাকবে না। মিস্টার হাবিব, না, ওনাকে আবার মনে করে দিতে চাই, ওনার কিছু তো ঘাটতি আছে জানাশোনার। এই দেশের সবসময় ছাত্ররাই করেছে, ছাত্ররাই বাংলা আন্দোলন করেছিল, জীবন তারা দিয়েছে। 62 শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন তারা করেছে, 69 ছাত্ররাই করেছে, 70 নির্বাচনে ছাত্ররাই মাঠে নেমেছিল, 71 যুদ্ধে ছাত্ররাই অংশগ্রহণ করেছিল, 90-তে আমরা ছাত্ররাই করেছিলাম। তাই বলে কি আমরা রাজনৈতিক দলগুলো অস্বীকার করেছি? তাদের অবদানকে অস্বীকার করেছি? আমরা কি 90, আমি তো তখন আমাদের তো জাতীয় বীর উপাধি দেওয়া হয়েছিল, 9 বছর আমরা আন্দোলন করেছিলাম। ট্রাকে তোলা পিষ্ট হয়েছে, আমাদের সাথে হাত ধরে মারা গেছে সেলিম দুলানরা। তার মানে কি আমরা এর পরের দিনে গিয়ে বলছি আমি উপদেষ্টা হব? বলেছি একটা উপদেষ্টা বানাতে হবে? বলেছি আমাদের বিনা বেতনে নির্বাচিত করতে হবে? বলেছি আমরা তো সুনির্দিষ্ট কজ নিয়ে রাস্তায় নেমেছিলাম, সরকারের পতন ঘটাবো, গণতন্ত্র পুনরুদ্ধার করব। আর ছাত্ররা যদি 18 সালে যদি 5%, 7%, 10%, 15% কোটা রেখে যদি সেদিন সংস্কার করে দিত, তাহলে 24 সালে এসে আমাদের কোটা ফিরিয়ে নেওয়ার দরকার পড়তো না। তাহলে কি ছাত্ররা আসতো? যদি 24 সালে কোটা ফিরে না নিয়ে আসতো, তাহলে ছাত্র নামতো। যদি 5-7% প্রথম যে আপনার রায় দিলে, সংক্ষিপ্ত রায়ে যদি বলতো 7% কোটা রেখে সংস্কার করে দিলাম, ছাত্রী ঘরে ফিরে যেত না। ছাত্ররা কোনোদিন বলেছে আমরা সরকারের পতন চাই? কোনোদিন বলেছে আমরা এই সংস্কার চাই? কোনোদিন বলেছে দেশটাকে এইভাবে নিতে হবে? তাদের ছিল তো কোটা, তাদের ছিল সংস্কার, তারপরে বৈষম্য। মনে করতে হবে একদিন এটা হয় না, হুট করে বললে হয়ে গেল, এত সহজ কিন্তু না। আর রাজনৈতিক দলগুলোকে এত ছোটো করে দেখানোর সুযোগ নাই। হুট করে আপনি বলে বসলেন যে বাস স্ট্যান্ড দখল করেছিল আওয়ামী লীগ, সেভাবে বিরোধী। আপনার মনে করতে হবে না? 2006 সালে যখন বিএনপি ক্ষমতা ছিল, এই বাস স্ট্যান্ড, এই হাট স্ট্যান্ড, এই রেজার স্ট্যান্ড, এইগুলি বিএনপি বা সবাই মিলে এটা করেছিল। আওয়ামী লীগ ক্ষমতা আসে পিঠে বেরকে দিয়েছে। বিএনপির ওরা হাট ডেকেছিল টাকায় দিয়ে, আওয়ামী লীগ ক্ষমতা আসার পর পিটিয়ে বের করে দিয়েছে। হয়তো সরকার যে সমস্ত নিয়মের ভিতরে যে জিনিসগুলি আছে, সরকারি যে ট্যাক্স দিয়ে বা সরকারের কাছ থেকে ডেকে নেয়, সে ছিল বিএনপি, এটা পিটিয়ে বের করে দিয়েছে। আপনি এটাকে একেবারেই খেলু করে দেখছেন, হাত গেছে পা গেছে, একদিনে হয়? মানুষের ভিতরে প্রবল আক্রোশ তৈরি হয়েছে সরকারের বিরুদ্ধে। এই রিক্সা শ্রমিক, ওই যে আমার শিশু বাচ্চা মারা গেছে, কতদিন গেছে শিশু বাচ্চা 18 বছরের নিচে, ওদের কে প্রতিনিধি আছে এখানে? ওই যে শ্রমিক মারা গেল, ওই যে টেম্পো শ্রমিক মারা গেল, তার প্রতিনিধি এখানে আছে? তারপর কি কথা বলে? কেউ বলে না। তাহলে আন্দোলন কয়জন করেছিল? আমরা আন্দোলন করলাম সব মিলে। আমরা ক্ষমতা সরকার গঠন করার জন্য একটা গোষ্ঠীকে দিলাম, যে গোষ্ঠী 2-4 জন বাদে আন্দোলনের বিভিন্ন পর্যায়ে প্রথম থেকে তাদের খুঁজে পাওয়া যাবে না, শেষের দিকে এসে নেমেছে। তার মানে কি 400 মিটার দৌড় দিলেও ওই শেষে যে 50 মিটার দৌড়ায় যে গিয়ে যে 100 মিটার দৌড়ায় গিয়ে যে কাজটা ধরিয়ে দেয়, ওই তার আগে যদি ওই 3 জন যদি পিছিয়ে থাকতো, 10 ধাপ পিছিয়ে থাকতো, তাহলে ওই 100 মিটার 400 মিটার লাস্টে 100 মিটার সে গিয়ে কিন্তু ফার্স্ট হতে পারতো না। তো আন্দোলনটা আমরা করে নিয়ে এসে জনগণ, আমার শ্রমিক যে তাই ছিল এই সরকারের পতন হলে আমি বাড়িতে যেতে পারবো, যারা উবার চালায়, পাঠাও চালায়,
আপনার ডাটা কালেকশন করেন তো, একজনের ভিতরে আওয়ামী লীগ আছে কিনা, একজন আপনি অন্য দল পানকে দেখেন তো। সমস্ত ছাত্রদল, যুবদল, বিএনপি বাড়ি থাকতে পারে না তারা। ভালো ভালো লোকেরা তোর অবস্থা, আমি তো সব মিডিয়ার গাড়িতে চড়ি, জিজ্ঞাসা করলে বলে ভাই আমাদের বরিশাল বাড়ি, আমার বাড়ি অমুক জায়গায়, ছাত্রদল করতাম, যুবদল এলাকায় থাকতে পারি না। মানে এটা 16 বছর পরে সে হলো কেন? 16 বছর না, 16 বছর ধরেই এটা করতেছে। সবসময় আন্দোলন এখান থেকে দৌড় দিলেই এখানে যাওয়া যায় না, এটাকে এত সুযোগে দেখানোর সুযোগ নাই। এটা বলতে হবে আপনি একটা ফ্যাসিস্ট সরকার যারা গণহত্যা করলো, তার সাথে আপনি বিএনপিকে তুলনা করে ফেললেন। আরো করলে কিছু বলতে ওই বলে লাভ হবে না খুব একটা। ও বহু দেখেছে, আওয়ামী লীগ দেখাইছিল, এটা আওয়ামী লীগের নিঃশ্বাস করতে চেয়েছিল। অত ছোট লোকের দেখার সুযোগ নাই। 24-এ নির্বাচন হলে ও কারোর দোয়া লাগতো না, বিএনপি একাই 285 সিট পেতে, একা। অত সেই দলকে আপনি হেলাই দেবেন। কোথায় ছিল এই সাকাওয়াতের মতো জেনারেল ব্রিগেডিয়ার সাকাওয়াত হোসেন, একদম 20 বছর কিছুই করতে পারেন নাই, ছাত্ররা আন্দোলন করলো, এখন আপনারা এসে শুরু করেছেন। তারেক রহমান বিদেশ থেকে আসবেন, দোকানে চাঁদাবাজি শুরু করেছে ছাত্রদল নেতা। আমি বলছি পিটিয়ে যান বলে পাশে একটা কথা বলে ফেলেছিল, প্রধানমন্ত্রী আপনাকে আগের মধ্যে আমরা সম্মান করি, দেশে আসেন, দল গঠন করেন। আমি বলেছিলাম যে ব্রিগেডিয়ার সাকাওয়াত হোসেন আমার সামনে টক শোতে বসে সুজায় আপনি বসতেন না কেন? 111 ভিতরে আপনি অপকর্ম করেছিলেন। তো বিএনপিকে এটা বলতে পারেন না, কিছুই করতে পারেন নাই। বিএনপির রক্ত ঘাম শ্রম আছে এখানে, শেষ করে শ্রম ঘাম এখানে আছে। অতএব এটা আপনি ক্ষমা চাইতে হবে। কোনটা? যে প্রধানমন্ত্রীকে আপনি আহ্বান জানিয়েছেন, রক্তের দাগ শুকায় নাই, কবরের মাটি এখনও শুকায় নাই, রক্তের গন্ধ এখন আমাদের নাকি লাগে। অতএব এখনও প্রতিদিন শহীদের তালিকা বাড়ছে, আপনি এটা বলতে পারেন না। ছাত্ররা মিছিল করে পর্যন্ত চলে গেল। তো কথা হলো যে একটা ফ্যাসিস্ট পতিত গণহত্যাকারী সরকারের সাথে আপনি তুলনা করবেন, তখন প্রকৃতপক্ষে যারা আন্দোলনের মাঠে ছিল তাদের কিন্তু কষ্ট লাগে। আমরা তো বলতেছি না, আমরা তো বৈষম্য বিরোধী ছাত্র যারা আন্দোলন যারা করেছে, আমরা তো তাদেরকে শরীরকে দেখছি না। এবং মানুষ বলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মারা যায়নি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন মারা যায়নি, অর্থাৎ 2000 মতো 1500 মতো মানুষ মারা গেল। কি বলেন আপনি? আচ্ছা, বলছি ব্যাপারটা না, এটা তো বাস্তবতা, বাস্তবতা এটা। তারপরেও কি আমরা তাদের ব্যাপারে কোনো কথা বলতেছি? আমরা তাদেরকে শেষের দিকে তাদের ব্যাপারটা আমরা সম্মান করি তাদেরকে। যে ব্যাপারটা যেটা আপনি যেভাবে বললেন যে ছাত্ররা এতগুলো আন্দোলন করেছে, আমরা তো ইতিহাস ঐতিহ্য পুরো ব্যাপারটা প্রত্যেকেই জানি, কিন্তু বিষয়টা হচ্ছে যে ছাত্রদের কাজ কিন্তু ক্ষমতায় যাওয়া না, তারা আন্দোলনগুলো তাদের বিবেকের প্রয়োজনই করে এবং রাজনৈতিক দলের অনেক সময় সহযোগী সংগঠন হিসেবে তারা করেছে। এবার তো ক্ষমতায় গেছে না, এটা তো একটা বিশেষ পরিস্থিতিতে, এবং এটা কিন্তু তারা জানতও না। কোনো বিপ্লব তো এখানে সাধিত হয়নি, গণ অভ্যুত্থান জনিত একটা পরিস্থিতিতে, একটা উদ্ভূত পরিস্থিতিতে সেদিকে নিয়ে গেছে, এবং এটার প্রয়োজন আছে বলেই মনে হয় যে অনেকটা যুক্তিসঙ্গত। কারণ বারবার এই ঘটনাগুলো ঘটবে, এবং এই দেশে আপনি দেখেন যে কদিন পর আপনি রাজনৈতিক দলগুলোর কাছে ক্ষমতায় যাওয়া ছাড়া, যে নির্বাচন দেন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া আর কোন দাবিটি আমরা শুনতে পাই? মানুষের জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, কোন খাতে এই যে এত লুটপাট হয়ে যাচ্ছে, এত কিছু হচ্ছে, এই লুটপাট কি শুধু আওয়ামী লীগের আমলে হয়েছে? তার মানে এইটা আমরা যদি এখন তো উনি নিশ্চয়ই এটা স্বীকার করবেন না, এখানে অন্য দল থাকলে তারাও স্বীকার করতেন না, কিন্তু মুশকিলটা হচ্ছে যে এটা তো হঠাৎ করে এই জিনিসগুলো আসেনি, এবং এই বারবার যখন এই বিষয়গুলোর পুনরাবৃত্তি ঘটছে, তখন এই উদ্ভূত পরিস্থিতিতে মানুষ যখন একটা এত বড় সুযোগ পেয়েছে, তখনই আসলে ডক্টর ইউনূসের কথা এসছে। ছাত্ররাও সেই জায়গাতে তাদের নাম এসেছে এবং চলে গেছে একটা, এবং এটা খুব বেশি যে প্রি প্ল্যান সেরকমও মনে হয় না আমার কাছে। এনিওয়ে, সেটা হয়তো ইতিহাসবিদরা পরবর্তীতে কথা বলবেন, কিন্তু ভাইয়ের কথার সূত্রে আমি একটা বিষয় বলতে চাই যে আওয়ামী লীগের দুঃশাসনের কারণে এবং আওয়ামী লীগের অপশাসনের কারণে রাজনৈতিক দলের ব্যর্থতাগুলো অনেক বেশি চোখে পড়েছে, এবং রাজনৈতিক দল কত বেশি কর্তৃত্বপরায়ণ হতে পারে, কত বেশি জিঘাংসাপরায়ণ হতে পারে, তা আমরা দেখেছি গত 15 বছরে। কাজে রাজনৈতিক নেতৃত্বের হাতে সাধারণ মানুষ খুব বেশি নিরাপদ বোধ করছে না বলেই সংস্কারের প্রশ্নগুলো এসছে। ছাত্ররা সেইখানে তাদের সেই সংস্কারের সাথী হিসেবে সেই জায়গাতে আছেন, এবং এই আলোচনাগুলো কিন্তু চলছে, যেগুলো বলা হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত। এই রাজনৈতিক বন্দোবস্ত মানে কি?
এবং বিভিন্ন রকমের কথাবার্তা আসছে। মাহমুদুর রহমান মান্নাও বলছেন আনুপাতিক হারে নির্বাচনের কথা, বিএনপি সেটা মানতে চাচ্ছেন না যেহেতু তারা বড় দল। কাজে ছোট ছোট দলগুলো কেন বলছেন আনুপাতিক নির্বাচনের কথা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নির্বাচনের কথা আসছে। এই চিন্তাগুলো কি একেবারেই উড়িয়ে দেওয়া যাবে? এই আলোচনাগুলো তো বহু বছর ধরে আছে, এখন একটু বেশি হচ্ছে এই সুযোগে তা তো বলা যাবে না, এটা বহু বছর ধরে। হ্যাঁ, বহু বছর ধরে আছে, কিন্তু এত সামনে আসেনি। এবার যেন আমরা একটু আশার আলো দেখতে পাচ্ছি, কিছু কি ঘটবে, হয়তো ফাইনালি হবে না, ফাইনালি হয়তো হবে না, কিন্তু এবার না হোক আর 5-10 বছর পরে হয়তো বা আমাদের এখানেও একটা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ তৈরির চিন্তা করা হতেও পারে। সোজা কথা হচ্ছে যে এক নায়ক একজন গিয়ে আরেকজন এক নায়ক আসলে দেশের কোনো উন্নতি ঘটবে না। আমরা কি দেখি, আমরা প্রধান দলগুলোতে কি পরিবারতন্ত্র দেখি না একই রকম? আমরা কি দেখি না পিতা মাতা সন্তানের ধারাবাহিকতা? কোন সংসদীয় আসন রাজতন্ত্র হয়নি বাংলাদেশে? অধিকাংশ সংসদীয় আসন অমুকের দাদা, বাবা, মা, খালা, নানি, চাচি, কন্যা, পুত্র, এই তো চলছে। এটা কি রাজতন্ত্র? একটা সাধারণ মানুষ কি ঢুকতে পারে এই রাজতন্ত্রের এই গহ্বরের ভেতরে? কেন একজন সাধারণ মানুষ সেখানে যেতে পারবে না? যার সমাজ এবং রাজনীতি সচেতনতা আছে, কেন সে দাঁড়াতে পারবে না? কত টাকা লাগে আসলে একটা নির্বাচন করতে? সেই টাকার বৈধ উপায় কিভাবে আসবে? এই কথাগুলো তো সবসময় প্রত্যেক ইলেকশনের আগেই তো আমরা কথা বলি, কিন্তু শেষে কি দাঁড়ায়? কাজেই আমরা যদি বলি যে হ্যাঁ, কি কারণে বিএনপির প্রতি অবিশ্বাস, কি কারণে জামাতের প্রতি অবিশ্বাস, যে কারণে অবিশ্বাস আওয়ামী লীগের প্রতি, তো সেই অবিশ্বাস ভাঙার দায়িত্ব কিন্তু বিএনপির নিতে হবে। বিএনপি যদি এখন বলতে বসে যে আমরা তো এত কিছু করেছি, আপনারা কেন আমাদেরকে এখনই ইলেকশন করতে দিচ্ছেন না, সেটা তো হবে না। আপনারা যেমন করেছেন, আপনারা কার জন্য করেছেন? দেশের মানুষের জন্যই করেছেন। দেশের মানুষ চায় একটা সুস্থ, একটা সুষ্ঠু, স্বাভাবিক একটা নির্বাচন কাঠামো, একটা শাসন ব্যবস্থায় যেখানে জবাবদিহিমূলক একটা ব্যাপার থাকবে। আমরা তো এই কথা বলার যে স্বাধীনতার কথা এখন আমরা আওয়ামী লীগের আমলে বলেছি, বারবার কথা বলার স্বাধীনতা চেয়েছি, সেটা কি আমরা বিএনপির আমলেও চাইনি? বিএনপির আমলে কি টেলিভিশন এবং গণমাধ্যম হেনস্থার শিকার হয়নি? আপনার অপারেশন ক্লিন হার্টের কথা নিশ্চয়ই আপনার মনে আছে। আজকে যেই সমস্ত কালাকানুনের কথা শুনি, বিএনপি কি সেই প্র্যাকটিস করেনি? নিশ্চয়ই বিএনপি সেখান থেকে শিখেছে, আমরা বিশ্বাস করি। গত 17 বছরের অবরুদ্ধ দুঃশাসনের অবশ্যই তাদের 50 লক্ষ কর্মীর নামে মামলা হয়েছে, এটা তো অস্বীকার করছি না। তারা অবশ্যই ঘরের বাইরে ছিল 17 বছর, এটাও আমরা স্বীকার করি। এবং স্বীকার করি বলেই আপনারা আরেক দলকে ঘরের বাইরে নিতে পারেন না। আপনারা 17 বছর ঘরের বাইরে ছিলেন দেখে আপনারা এখন প্রতিদ্বন্দ্বিতার আগামী 17 বছর ঘরের বাইরে রাখবেন নাকি? এটা হতে পারে না। বিএনপি তো সেটা বলছে না। বিএনপি এখন বলছে না, টাইম মতো কি করবে? আমাদের ভয় আছে দেখেই তো আমরা তাদেরকে নিয়ম কানুনের মধ্যে আনতে চাই। জি, আমাদের মহাসচিব, বিএনপি একটা দায়িত্বশীল দলের মহাসচিব, আরও দায়িত্বশীল, উনি শুধুমাত্র বলেছিলেন যে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না, এবং কোনো দল নির্বাচন করতে আসে জনগণ তার সিদ্ধান্ত নেবে। এই কথা বলার পর বিএনপির বিরুদ্ধে এমন শুরু হয়ে গেল যে বিএনপি দালাল হয়ে গেল। তো উনি তো কথা উল্টা বলতেছেন। আমার কথা হলো যে বিএনপি দায়িত্বশীল দল হিসেবে মহাসচিব এইটুকুই বলতে পারেন, বাইরে বলতে পারেন না। এখন সরকার বলুক, আমি তো বলেছি কথা, আপনারা কিন্তু বলে গেছে ছাত্রলীগ নির্দেশ হয়েছে, আওয়ামী লীগকে নির্দেশ করা এই কারণ দেখে বলেছে। এখন সরকার যদি সিদ্ধান্ত নেয় যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির 2 অংশ এবং 14 দলীয় জোরে যারা ছিল তারা কেউ আগামী দিনে রাজনীতি করতে পারবে না অপকর্ম করার কারণে, এবং 15 বছর নির্বাচন করতে পারে না, 15 বছর ভোট দিতে দেয়নি। বিএনপি যদি সেদিন বলে যে না এই সিদ্ধান্ত ঠিক না, তখন আপনি বিএনপিকে দালাল বলবেন আওয়ামী লীগের। সে বিএনপি এত মানুষ নিহত হলো, অত্যাচারিত হলো, ঘর বাড়ি ছাড়ালো, সেই বিএনপি আওয়ামী লীগ দালাল করবে? এটা বিশ্বাস করার কোনো সুযোগ আছে? গেল। একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে আওয়ামী লীগ ক্ষমতা যখন ছিল বারবার বলেছে 5 লক্ষ মানুষ মারা যাবে এক রাত্রে, বলেছে না? 5টা মানুষ মারা গেছে, 5টা মানুষ মারা গেছে। আপনি জবরদখলের কথা বলছেন। বিএনপি যেহেতু আমার এলাকার একটা, সব দেশ পৃথিবী দেখবে, আমার ইউনিয়নে, আমার চরগড়গুড়ি একটা গ্রাম, যেভাবে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় বাড়িঘর একদম সারকার করে দিয়েছে, একটা হত্যাকে কেন্দ্র মাঠ টেলে ঢিল পাক টেলে মারা গেছে হাত আগে কেটে দেওয়ার পর, ও তো সারা বাংলাদেশের খুঁজতে এই নৃশংসতা আপনি পাবেন না। তো
তো বিএনপি দায়িত্বশীল বলেই কিন্তু একটা লোক সেখানে মারা যায়নি। আর আনুপাতিক নির্বাচনের কথা আজকে না, বহু আগের থেকে আমাদের রুইন হোসেন প্রিন্স প্রতিদিনই বলায়, অনেক আগের থেকে, 10 বছর আগে থেকে বলতেছে আনুপাতিক। আর এই যে সংবাদপত্র স্বাধীনতার কথা আপনি বললেন, আওয়ামী লীগের সাথে তুলনা করলেন, সাক্ষী, জ্বলন্ত সাক্ষী, জীবন্ত সাক্ষী। এই যে টকশোতে কথা বলছে, প্রথম বিএনপির সময় এই জিল্লুর রহমান তৃতীয় মাত্রায়, তার প্রথম গেস্ট ছিল মওদুদ আহমেদ আইনমন্ত্রী এবং সুপ্রিম কোর্ট বারের পেছনে রুকনুদ্দিন মাহমুদ। সেখানে উনি শুরু করেছেন বিএনপির সময়, ওই টকশোতে বসে বিএনপির একদম করা হয়েছে, যত ধরনের অপকর্ম, যত ধরনের কথা সব কথাই বলেছে, বিএনপি নিষেধ করে নেয়। বিএনপি আপনারা দেখেন তো এর শত শত এই যে সংবাদপত্র কর্মীরা মারা গেল, সাগরণী তখন তো এই হলো না, কয়জনকে আটকেছে। তারেক রহমানকেও আরো মানে দুর্নীতির বরপুত্র বানানো হয়েছিল, আরব উপন্যাসের মতো গল্প বানানো হয়েছিল তারেক রহমান, তারপরেও কিন্তু কোনো সাংবাদিককে ওই কারণে জেলে নেয়নি, তার পত্রিকা বাতিল করে নেয়। আর আওয়ামী লীগ এসে চ্যানেল 1 করা হয়েছিল তারেক রহমানের আমলে, কি তারেক রহমানের বিরুদ্ধে লেখা গেছে? হ্যাঁ, লেখা মানে হেডলাইন হয়েছে, কোথায়? সব পত্রিকা লেখা হয়েছে, আপনি দেখেন, খুঁজে দেখেন। না, তথ্য ঠিক আপনি বললে আপনার কথাটা সঠিক বলতেছেন, আমি জেনে বলছি। এটাও বলেন যে বিএনপির আমলে এই তৃতীয় মাত্রা শুরু হয়নি, এটা বলেন। এইটার সাথে এটা কিসের সম্পর্ক? অবশ্যই এই তৃতীয় মাত্রা যেখানে আসছে, জিল্লুর রহমান, এটা কি বিএনপির আবিষ্কার তৃতীয় মাত্রা? আবিষ্কার ওনার। আপনি কথাগুলো কিন্তু হেলাফেলা, আপনার চেয়ে বয়স কিন্তু অনেক বড়, এই ব্যাপারে বলতে পারেন না। তৃতীয় মাত্রা উনি করেছেন, বাধা দেননি। উনি এইবারও যে ভূমিকাটা পালন করেছেন, সরকার পতন না হতো কোথায় যেতেন উনি? আমরা তো পালাই গেছি, বারবার আমরা জেলে গেছি। উনি 2-3 দিন আগে যেভাবে ব্যাখ্যা দিয়ে বললেন এই কারণে সরকারকে চলে যেতে হবে, ওই বিএনপির সময়ও উনার এখানে এসে কেউ বিএনপির বিরুদ্ধে বললে উনি ঠেকান নাই, বলেন না, এটা বলতে পারবেন না, অবাধ। সেই জন্য বলতে তৃতীয় মাত্রা তো আমাকে ঠেকাবেন না সরকারের বিরুদ্ধে বললে, আশ্চর্য ব্যাপার। এখন তো বিএনপি ক্ষমতা নেই, আপনার দল তো ক্ষমতা নাই। আমি ওই সময় কথা বলছি যে সেই সময় বিএনপি যখন ক্ষমতায়, তাই গ্রহণের বিরুদ্ধে বসে ওই পাশে বসে অনেক বলা হয়েছে, উনিও নিষেধ করেন নাই, আর তার কারণে যারা বলেছেন তাদেরকে কারাগারে নেওয়া হয়নি। আমি ওইটা বোঝাতে চাচ্ছি। এখন আপনি বলেন শেষ করেন। না না না, আমার কথা হলো যে আমি কথা শেষ করে আনছি যে কোনো দেশেই আপনি যে বলে ফেললেন যে এটা পারিবারিক তন্ত্র, কোন দেশে নাই। পাকিস্তান নওয়াজ শরীফ গেল, তার ভাই কে শাহবাজ শরীফ আসলো, না, উনি কিন্তু চলে গেছেন। গুরুত্বপূর্ণ যে সংসদীয় আসনগুলো তো প্রায় রাজতন্ত্র, রাজতন্ত্র সব জায়গায় না, যেখানে যেখানে আছে। ফুটবলের ছেলেরা যদি ফুটবল খেলে, ভালো খেলে, ক্রিকেটের ছেলে ভালো ক্রিকেট খেলে, শিল্পীর ছেলে যদি শিল্পী হয়, মেয়ে যদি শিল্পী হয়, অভিনেত্রীর ছেলে মেয়ে যদি অভিনেত্রী হতে পারে, তো রাজনীতিবিদ যদি সে শিকড় থেকে করে সে পারবে না কেন? প্রসেসের মধ্যে সে আসে। ছাত্র দল করেছে, যুব দল করেছে, রাস্তায় মিছিল করে। আমাদের তখন আমাদের কমিটি গঠন হলো 2016 সালে। নিতা রায় চৌধুরীর মেয়ে, গয়েশ্বরচন্দ্রের রায়ের হলো পুত্রবধূ, আর হলো গয়েশ্বরের মেয়ে মির্জা আব্বাসের ওয়াইফ আফরোজা আব্বাসকে যখন বানানো হলো, মানে ঝড় উঠে গেল। আমি শুধু টকশোতে বললাম মির্জা আব্বাস এবং গয়েশ্বরচন্দ্র রায়কে স্যালুট জানাই আমি, যে এই দলের দুঃসময় যেখানে গেলে লাঠি পিঠা খাওয়ার সম্ভাবনা আছে, টিয়ারশেল খাওয়ার সম্ভাবনা আছে, জেলে যাওয়ার সম্ভাবনা আছে, সেই মুহূর্তে তাদের আদরের মেয়ে এবং তাদের প্রিয় সহধর্মিকদেরকে আমাদের কমিটিতে দিয়ে লাঠি পিঠা খাওয়ার ব্যবস্থা করেছেন, তাদের স্যালুট জানাই। একদিন আমি আসছি আপনার কাছে, আমরা একটু শেষের দিকে। সো এখন সরকারের প্রায়োরিটি কী হওয়া উচিত এবং তারা সেটা প্রায়োরিটিজ করতে পারছে কি না, সেটা একটা প্রশ্ন। অনেকে রোড ম্যাপের কথা বলেন, অনেকে কমিউনিকেশন গ্যাপের কথা বলেন, নানান কিছু বলছেন। বাট ক্লোজিং রিমার্কসে আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, এবং যদি রাজনৈতিক দল, নাগরিক সমাজ অন্য কারোর জন্য অন্য কোনো পরামর্শ থাকে সেটাও রাখতে পারেন, ছাত্রদের জন্য কোনো পরামর্শ থাকে সেটাও। আমার যেটা মনে হয় যে সরকারের অবশ্যই কিছু অগোছালো ব্যাপার আমাদের চোখে পড়ছে, এবং তাদের কাজের অগ্রাধিকার কোনটি এটা নিয়ে একটু অস্পষ্টতা দেখা যাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ এত বড় একটি সুযোগ আমরা পেলাম বাংলাদেশে এই 53 বছরে, এই প্রথম। এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়, অন্তর্বর্তীকালীন সরকার। তার মানে শুধু এই শব্দের মধ্যেই কিন্তু আছে যে শুধু নির্বাচনটি তাদের কাজের আওতার মধ্যে পড়ে না। যেই রাষ্ট্র মেরামতের কথাটা, যেটা আমরা 18 সালে এই ছাত্ররা যখন আর একটু ছোট ছিল, যখন তারা নিরাপদ সড়কের আন্দোলন করেছিল, তারাই কিন্তু আজকে বড় হয়ে 6 বছর পরে এই আন্দোলনটি করলো। এবং তারা যখন বলছে রাষ্ট্র মেরামত চলছে, রাষ্ট্র সংস্কার,
তারা চমৎকার কিছু গ্রাফিতি করেছিল। সেই গ্রাফিতির কথাগুলো আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন, যে ভাসানী উক্তি, যে কৃষ্ণ কি বলে, যে কৃষ্ণচূড়া ফুলের নাম বদলাতে চাও, কি রাখবে ফাতেমা চূড়া। মানে ধর্মের ব্যবহারটাকে কিভাবে এত বড় করে সে গ্রাফিতি ব্যবহার করেছে ছাত্ররা। এবং তারা যে গানগুলো গেয়েছে, বাংলাদেশের গান গিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার উদ্দীপক গানগুলো গিয়েছে, ছাত্রছাত্রীরা একসাথে ছিল, কে কোন ড্রেস পরে এসছে, কে কোন ধর্ম থেকে এসছে, কেউ কাউকে কিন্তু জিজ্ঞেস করেনি। কত চমৎকার একটা আন্দোলন ঘটলো। কিন্তু তারপরে আমরা কি দেখলাম? একটা ধর্মীয় উগ্রতার একটা ছাপ আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে একটি বিশেষ রাজনৈতিক দলের বেশ ভালো ছাপ আছে কিন্তু প্রশাসনে, এবং দেখা যাচ্ছে যে আপনার ডিসিদের বা সব কাছেতেই যে প্রত্যেকটা ক্ষেত্রে বলা হচ্ছে যে এরা ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের দোসর। আপনি ফ্যাসিবাদের দোসর ভাবতে গেলে কিন্তু 4 ভাগের 3 ভাগের লোককে এক পাশ করে ফেলতে হবে। তাই বলে আমি বলছি না যে আওয়ামীকে এত বড় দুর্বৃত্তায়নে অংশগ্রহণ করেছে তাদেরকে চিহ্নিত করা যাবে না, চিহ্নিত করতে হবে, কিন্তু তাই বলে যে এটাকেই একমাত্র প্রায়োরিটি করে ফেলা হচ্ছে অনেক জায়গায়। যেটা বলবার কথাটা হচ্ছে যে সরকার যেন দেশের স্বার্থে দীর্ঘমেয়াদী যে বৈষম্যটা আছে আমাদের, সেটা দূর করবার জন্যে কিছু কাজ, পথরেখা পরবর্তী সরকারের জন্য কিছু কাজ যদি তারা করে রাখতে পারে, এবং যে নতজানু পররাষ্ট্র নীতিটা ভারতের সাথে আওয়ামী লীগ করেছিল ক্ষমতায় থাকবার জন্য, তো সেটা তো এই সরকারের প্রয়োজন নাই, সেটা তারা অলরেডি অনেকটাই স্পষ্ট করতে পেরেছে। কিন্তু সেটাকে খালি কথার মধ্যে কথা নয়। আপনারা চিকিৎসার জন্য কেন আমাদের এত ভারতে যেতে হয়? ভারতের সবচেয়ে বেশি চিকিৎসার প্রার্থী হচ্ছে বাংলাদেশের, এবং আমাদের পর্যটন বেশি, সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশের। আমাদের 12 লক্ষ মানুষের একটি উপজেলায় হাসপাতাল একটি, সেখানে সিজারিয়ান ছাড়া আর কিছু অপারেশন হয় না। এটা বাংলাদেশের অনেক উপজেলার চিত্র। এই জায়গাগুলোতে সরকার কিন্তু অন্তত কিছু কাজের সূচনা করতে পারে, যাতে আমাদের এত বড় বড় প্রজেক্টগুলো কেন বানানো হয়? কারণ আমার ভাই ব্রাদারকে টাকা দিতে হবে, এবং তারা এই 80 টাকার রাস্তায় কে চড়ে? যাদের গাড়ি নাই, গাড়ি ছাড়া কতগুলো লোক, তাদেরকে কোনো গণপরিবহন আছে ঢাকায়, এবং তাদের জন্য কি করছে সরকার? যখন পলিথিন নিয়ে তো কথা বলছেন, ভালো লাগছে, ঠিক আছে, এটা প্রয়োজন, কিন্তু গণপরিবহন নিয়ে কিন্তু তার চেয়ে অনেক বেশি কথা বলা দরকার। যেই নারীটি আজকে আপনার বাস স্ট্যান্ডে যাচ্ছে, সে কী করে এই বাসের মধ্যে ওঠে, এবং তাদের জন্য কিভাবে চলাফেরা করাটা। কাজেই এই প্রায়োরিটিগুলোকে তাদেরকে আসলে সেট করা প্রয়োজন, এবং সেটা যেহেতু সরকার অনেক বেশি, আমি দেখতে পাচ্ছি যে স্বচ্ছতার সাথে মানুষের কথাবার্তা শোনার একটা চেষ্টা ছিল, তারা তো এই ধরনের কিছু আহ্বান করতে পারতো যে আপনারা কোন জায়গাগুলোতে আমাদের হস্তক্ষেপ চাইছেন। আসার কথা হচ্ছে যে বিএনপি অত বেশি কিন্তু আক্রমণাত্মক হয়ে ওঠেনি যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। তারা তো পারত, যেহেতু এখন তারাই একমাত্র রাজনৈতিক দল মাঠে, বিএনপি জামাত চাইতে পারত। তারাও কিন্তু মোটামুটি দেখছে যে না, কিছুটা সংস্কার হলে, এবং তারা 62 দফা সংস্কার প্রস্তাব জমা দিয়েছে সরকারের কাছে। কাজেই এই সব কিছু মিলে যদি সরকার সত্যিকার অর্থেই দেশের মানুষের জন্য যদি একটি মানবিক রাষ্ট্র তৈরির কিছু পদক্ষেপ নিতে পারে, যাতে প্রত্যেকটা মানুষ ন্যূনতম মৌলিক অধিকারের সন্ধান পায়, মৃত্যুর আগে চিকিৎসাটা যেন এই দেশেই হয়, এবং যার যেইটুকু টাকা, সেই টাকা দিয়েই যেন চিকিৎসা পায়, এই ব্যবস্থা এই সরকারের কিছুটা আগানো উচিত। জি, এইগুলিতে সংস্কার করতে হবে, খুলতে হবে, বাসে গণপরিবহন থাকতে হবে। বাংলাদেশের ভিতরে স্বাস্থ্যসেবা করার জন্য আমরা হসপিটাল, এখানে বিনা পয়সা চিকিৎসা পাওয়া, স্বল্প পয়সায়। আমার বাংলাদেশে যদি চিকিৎসা আমি পাই, আমি ভারতে কেন যাব? বেশি টাকা নাই, বাংলাদেশের চিকিৎসার প্রতি আমাদের অনীহা বলেই। কেন হবে না অনীহা? আমার মেডিকেল কোর্সের মতো ফাঁস হয়ে যায় ভর্তি পরীক্ষা, তো সেখানে অনীহা থাকবেই করে। ভালো ডাক্তারকে ওইভাবে হয় এই অবস্থা। এই সবগুলিকে আমাদের সংস্কারের ভিতরে নিয়ে আসতে হবে। আপনার সিন্ডিকেট ভাঙতে হবে, নির্দিষ্ট পত্রটাকে দেন। আমার ইম্পোর্টেড ভ্যালু এত 15 টাকা, আমি বেচবো 20 টাকা, 5 টাকার ভিতরে লাভটাপ সব ধরে হবে। আমার ইম্পোর্টেড ভ্যালু 15 টাকা, আমি বিক্রি 50 টাকা, 500 টাকা। এই সমস্ত জায়গাগুলো থেকে আমাদের পরিষ্কার নীতিমালা দিতে হবে। যেমন এরশাদ স্বৈরাচার ছিল, তারপর কিন্তু এরশাদ ওই সময় এসে ডাক্তারদের ফিস নির্ধারণ করে দিয়েছিল। এটা নিয়ে ডাক্তাররা কিন্তু আন্দোলন করলো, ওষুধ নীতি কিন্তু করেছিল এরশাদ। একটা
ভালো কাজও কিন্তু করেছে। তো এখন সরকারকে ওইগুলো বলতে হবে। আজকে আমরা এখন সরকারকে বলতে হবে, বাবা এখন না, আমরা আগে একটা পর্যায়ে যাই, তার মধ্যে বিশ্ববিদ্যালয় একটা কেন 10টা বানাবো আমরা। তো এই কতগুলো জিনিস করতে হবে। আরেকটা জিনিস আপনাকে বলি যে বিএনপি আর আওয়ামী লীগের সাথে এই যে গতকাল সিবিডি যে শ্বেতপত্র প্রকাশ করলো, কী বলেছে তারা, কবে থেকে ধরেছে? তারা ধরেছে 2009 সাল থেকে। এই আওয়ামী লীগ 15.5 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। তাহলে তো সিবিডি ধরতো 2001 সাল থেকে ধরতো, তা তো ধরে নাই। ওই সময় কিছু হয়নি তা বলবো না, কিন্তু মাত্রাটা সময়কালের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই সময়কালের জন্যই তারা নিয়েছে। ভয়াবহ আকার ধারণ করে, তারা আগে ওটা খুঁজে পাবে না। তখন তো বাজেটই ছিল আপনার 30,000-40,000 কোটি টাকা। লাস্ট বাজেট দিয়ে গেছিলেন ম্যারাথন 51 ক্ষমতা আসার পর। ওইবার এরশাদ বাজেট করেছিল 95% বিদেশি নির্ভর বাজেট ছিল। 5 বছর ক্ষমতা থাকার পর সাইফুর রহমান ভ্যাট প্রবর্তন করার পর 53% দেশীয় উৎস থেকে বাজেটে আপনার অংশগ্রহণ করা হয়েছিল। দেশীয় উৎস 53%। তার আগে এরশাদ লাস্ট 5 বছর আগে বাজেট 95% বিদেশ নির্ভর বাজেট, ওই জায়গাতে এগিয়ে নিয়ে এসেছিল। অনেক সংস্কার করেছে বিএনপি, কোনটা করে নেই? কৃষকের ঋণ 5,000 টাকা সুদ মাফ করে দিয়েছিল, ওটা একটা সংস্কার। 10,000 টাকা কৃষি সুদ মাফ করেছিল। স্কুলে যাবে সেটা তার জন্য 30 কেজি করে গম পাবে। মেয়েরা স্কুলে যাবে, তাদের বেতন দিতে হবে না, তারা টাকা পাবে। আস্তে আস্তে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা পয়সা মেয়েদেরকে পড়ার ব্যবস্থা করেছিল। আপনার মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধি করলেন। আপনার বিদেশে 1 কোটি মানুষ আছে, তাদের কোনো মন্ত্রণালয় ছিল না, কর্মসংস্থান মন্ত্রণালয় সৃষ্টি করেছেন। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে, জীবন দিয়েছে, তাদের কোনো মুক্তি মন্ত্রণালয় ছিল না, ম্যাডাম খালেদা শেষ করেছে, ওটা করেছেন। আপনার ভাষা আন্দোলন মানুষ জীবন দিয়েছে। আমাদের স্বাধীন বছরে 21 পদক প্রবর্তন করে নাই, জিয়া রহমান করেছিলেন। উনি বাংলা পড়তে পারেন, লিখতে পারতেন, মানুষ বলে। স্বাধীনতা পদক জিয়ার মুক্তিযোদ্ধা নন, এটা বলতে আমি দাবি করতো, স্বাধীনতা পদক উনি করে গেছেন। আজকে বাংলাদেশের গার্মেন্ট শিল্প, গার্মেন্টস চিন্তা করেছে, ওটাও একটা সংস্থা ছিল যে গার্মেন্ট প্রতিষ্ঠা করেছেন দেশ গার্মেন্টের মধ্যে দিয়ে। তা বিদেশে মানুষ যেতে পারে, আমাদের মানুষ বিদেশে গিয়ে কোটি কোটি টাকা পাঠাবে, রেমিটেন্স পাঠাবে, চিন্তা করেছে। জিয়া রহমান নিমের চারা সাথে করে নিয়ে গিয়ে সৌদি আরবের গিয়ে সেদিন বাচ্চার সাথে কথা বলে অনেক কিছু দেওয়ার পর আমি কিছু দেবো, কী দেবেন আপনি, কী দেবেন বাংলাদেশের মানুষ? তবে নিমের চারা আনছে, আপনাদের মরুমাকে আমি আপনার সবুজ করে দিতে চাই। সেই সুবাদে নিয়ে গিয়ে শ্রমিক যাওয়া শুরু হলো। এগুলি কিন্তু ক্রিয়েটিভ জিনিস, এগুলো বিএনপি করেছে। ইরিগেশন, খাল খনন, এই যে বিপ্লব ঘটলো খাদ্যের, যেখানে চত্বর দুর্ভিক্ষ হয়ে গেল, বিএনপি ক্ষমতা 3 বছর 3.5 বছর খাদ্য উদ্বৃত্ত এক্সপোর্ট করা শুরু করলো। এই জন্য দৃশ্যমান কিছু জিনিস দেখাতে হবে, বিএনপি আছে দৃশ্যমান কিছু জিনিস আছে, সেই জিনিসগুলি আপনার সামনে দেখে। আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিএনপির সময় শুরু হয়েছে, বেসরকারি ব্যাংক বিএনপির সময় শুরু হয়েছে। এগুলো চিন্তা করেছে এগুলি। এই যে এত জিনিস করার পরেও আওয়ামী লীগ তো করে গেছে, লুটপাটের রাজনীতিটা করে গেছে তারা। নতুন কি ক্রিয়েট করেছে তারা? এই যে যমুনা সেতু শেষ করতে পারে, সেটা তো বিএনপি শুরু করে আওয়ামী লীগ হরতাল দিয়েছিল। ওই লালন শাহ সেতু আমার ওখানে শুরু করলে শেষ করে গিয়েছে। এই জিনিস পদ্মাতির আমার পাখির উপরে যেটা, এটা না সেটা। এই জন্য বলি যে আওয়ামী লীগের ওই ফ্যাসিস্টের সাথে দয়া করে বিএনপিকে মেলানো যাবে না। সামনের দিকে আমরা এগিয়ে যাব। বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতি আমাদের ঐকান্তিক ভালোবাসা, স্নেহের সন্তান তারা আমাদের, তাদের সাথে আমরা বিরোধ করবো কেন? ওরা ভালো ভালো কথা বলবে, ভালো ভালো লিখবে, আধুনিক যুগের ছেলের মতো তাই লিখবে, তাই বলে আমরা প্রত্যাশা তাই করি। ওদের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন আছে, তারা সামনের দিকে এগিয়ে যাক, দেশটা সামনের দিকে এগিয়ে যাক। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো দেখতে পারেন। মিস্টার মাহবুব আজিজ এবং মিস্টার হাবিবুর রহমান হাবিব, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, আমার দুই অতিথি নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন, খানিকটা বিতর্ক তারা করবার চেষ্টা করেছেন। তৃতীয় মাত্রা টেবিলে বোধহয় গত 3 মাসে খানিকটা বিতর্কের আবহ তৈরি করা গেছে, কারণ এখন সবাই প্রায় একই সুরে কথা বলেন, কম বেশি বিতর্ক করবার সুযোগ নেই। কিন্তু একটা সমাজে, যে সমাজ গণতান্ত্রিক সমাজে, যে সমাজকে আমরা গণতান্ত্রিক হিসেবে দেখতে চাই, সেই সমাজে বিতর্ক থাকাটা খুবই জরুরি। সেই দিক থেকে এটা একটা ইতিবাচক প্রবণতা আমি বলবো। প্রত্যাশা প্রাপ্তি ঘাটতি আছে, সেটা বর্তমান সরকারের ক্ষেত্রেও যেমন আলোচনার মধ্যে এসেছে, তাদের দুর্বলতা, রাজনৈতিক দলগুলো আসলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি বিভিন্ন সময়, বা কিছু কাজ তারা করলেও অনেক জায়গায় তারা হতাশাও তৈরি করছে, সেটাও আমাদের স্বীকার করতে হবে। কিন্তু রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, এটা রাজনীতিকদের কাজ, রাজনৈতিক দলের কাজ, এবং নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা প্রাথমিক ন্যূনতম পূর্বশর্ত। এইগুলো আসলে বাদ দিয়ে আমরা চলতে পারবো না। কিন্তু অবশ্যই
যে সংস্কারের বিষয়গুলো আলোচনার মধ্যে আছে, এই সংস্কারগুলো আমাদের করতে হবে, নির্বাচনও করতে হবে, অগ্রাধিকারটা নির্ধারণ করতে হবে, এমনকি সংস্কার রাজনৈতিক দলের অভ্যন্তরেও করবার দরকার। আমাদের মনস্তত্ত্বেরও অনেক সংস্কার দরকার। আমরা আশা করব যে আমরা সেই জায়গাগুলো মনোযোগ দিব। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।